নমস্কার বন্ধুরা, আর এস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী কুমুদনাথ চৌধুরী দেব শর্মার লেখা একটি শিকার কাহিনী, ঝিলে জঙ্গলে শিকার। আজকের অষ্টম এবং শেষ পর্ব। 21শে জানুয়ারি 1918 খ্রিস্টাব্দ। স্নেহের অলকা, কল্যাণ। চৈত্রের শেষে আসামে বাঘ শিকার করতে গিয়ে অনেক সময় বেশ এক ঝাঁক স্নাইপ মারা চলত। হাতিগুলি যখন বিক্ষিপ্তভাবে আঁকাবাঁকা পথে দীর্ঘ ঘাসের মধ্য দিয়ে যেত, তখন এই জাতীয় পাখি চারিদিক হতে উড়ে উঠত। শিকারীদেরও অবাধে গুলি চালাবার সুযোগ ঘটত। আমি বাংলাদেশের নামাল জমিতেও এই সময়ে স্নাইপের দেখা পেয়েছি। একবার নববর্ষে হালখাতার সময় ট্রেন যখন খালের পাশ দিয়ে চলছিল, তখন শুকনা আর শিলিগুড়ির মাঝপথেও এদের সঙ্গে দেখা হয়েছে। আমাদের নিজ বাসভূমে হরিপুরে বিলের শুষ্ক ঘাসের মধ্যেও এ সময় দু এক জোড়ার দেখা পাওয়া যায়। মোহনলাল হস্তিপ্রবর খাটো পথে যাবার জন্যে বিলের শুকনার ডাঙার ওপর দিয়ে চলেছিল। হঠাৎ স্নাইপের ডানার শীষ দেওয়ার মতো শব্দ আমার মন আকর্ষণ করলে চেয়ে দেখলাম একজোড়া বেশ হৃষ্টপুষ্ট স্নাইপ অন্য দিক দিয়ে উড়ে পালাচ্ছে। সেই পথে পরবৎসর যাবার সময় ঠিক সেইখানটিতে স্নাইপ সন্ধান করতে গিয়ে আবার একজোড়া আবিষ্কার হলো। এরা সেই গত বছরের পরিচিত দম্পতি কিনা কে বলতে পারে। বাংলাদেশের চারিদিকে অনেক সুবৃহৎ পুষ্করিণী দেখা যায়। এর এক একটির বিস্তার ৫-৭ বিঘা জমির বেশি হবে তো কম নয়। গ্রামের বাহিরে বিল ও জলভূমির সুবিধা নিয়ে কোন সত্যযুগে খেতে জল দেবার জন্যে এগুলি কাটা হয়েছিল। এখন আর কেউ তাদের সংস্কারাদি করে না। পানায় আর ঘাসে ভরে উঠেছে, গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। এরই নিভৃত নিরালায় নিরাপদ আশ্রয়ে স্নাইপেরা সুখে বসবাস করে। দু এক গুলি করলেই ঝাঁকে ঝাঁকে উড়ে উঠে জলের মধ্যে পড়ে অন্তর্ধান হয়। তখন তাদের তাড়িয়ে বার করবার একমাত্র উপায় হচ্ছে লম্বা একটা দড়ি দুধার হতে জলের ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া। যদিও এটা সদুপায় বলা চলে না, কেননা আশানুরূপ ফল লাভ হয় না। যদি পাখিদের বিশেষ করে পরিচয় নেবার সুযোগ নাও ঘটে, তাহলে তারা কোথায় গিয়ে আশ্রয় নেয় দেখতে পেলে তাদের বসত বাটির সন্ধান করা কঠিন হয় না। ভাদ্র মাসে বিশেষ করে তাদের কখনো ফসল কাটা খেতে, কখনো পতির জমিতে মাঝে মাঝে পাটের চাষের কিনারায় দেখা যায়। প্রায় যখন দেখা যায় মাথার উপর ঝাঁকে ঝাঁকে শকুনচিল উড়ে বেড়াচ্ছে, তখন বুঝতে হবে তার মধ্যে কিছু কিন্তু আছে। সেখানে প্রায়ই মনের মতো শিকারের খোঁজ মেলে। শকুনচিল কিন্তু বড় উৎপাত করে, ওত পেতে থাকে। মরা কিংবা আহত পাখিটিকে ছোঁ মেরে নিয়ে পলায়ন করে। মাঝে মাঝে যখন একটু অধিক অনধিকার চর্চা করে বসে, তখন তাদের শাস্তি না দিলে চলে না। চিল যে কী রকম কাঠপ্রাণী পাখি তা না দেখলে বিশ্বাস করা সহজ নয়। এইরকম একটি চিলকে কোনো রবিবারে চৌর্যকার্যে বমাল ধরে সাজা দিয়েছিলাম। তার ডানা ভাঙা যায়, গায়েও আঘাত পেয়েছিল। তাই একজন শিকারীকে তার ভবযন্ত্রণা মুক্ত করে দিতে বলি। শিকারী তাকে এক ডান্ডা মেরে ফেলে এসেছিল। মনে করেছিল বুঝি কাজ হাসিল হয়েছে। পরের রবিবারে সেই পথে যেতে দেখলাম সে তখনও বেঁচে আছে, যদিও মুমূর্ষু অবস্থায়। কেমন করে অনাহারে অতদিন জীবনধারণ করেছিল সে রহস্য এখনও ভেদ করতে পারিনি। একদিনে অনায়াসে অনেক স্নাইপ মারা কঠিন নয়, কিন্তু 2 কিংবা 3 কুড়ির অধিক হত্যা করা অন্যায় মনে করি। প্রায় 30 বৎসর ধরে আমি আর আমার একজন বন্ধু একই বিলে আর জলাভূমিতে শিকার করে আসছি। জায়গাটি তার খাস জমিদারি, সেখানে তার অবাধ অধিকার। খুশি হলে একদিনেই স্নাইপদের সব অংশে নিধন করবার কোনো বাধা ছিল না। তবু আমরা কখনো
যথেচ্ছা হত্যাকাণ্ড ঘটায়নি। তিনি খুব নিপুণ শিকারী হয়েও পরদিনের জন্যে বুদ্ধিমানের মতো কিছু সঞ্চয় রেখে আসতেন। সঙ্গে দু একটি হাতি থাকত। তাই অত্যধিক হাঁটবার পরিশ্রম লাঘব করে তাজা হয়ে অনেক পাখি মারা কিছুই কঠিন হতো না। দূরে দূরে ভিন্ন ভিন্ন স্থানেও যাওয়া চলত। একদিনের কথা এখনো খুব মনে পড়ছে, যেন কালকার কথা। যে জমিতে আমরা শিকার করে গেছি, ফিরবার পথে সেখানে ঠিক আমাদের পায়ের কাছ হতে এক ঝাঁক উড়ে উঠে একটু দূর গিয়ে মাটিতে নেমে পড়ল। তাদের এমন শ্রান্ত দেখাচ্ছিল, মনে হচ্ছিল বহু দূর পথের যাত্রী, সংখ্যায় প্রায় 200। তাদের দেখে বিহার প্রদেশের একটা দৃশ্য আমার চোখের সম্মুখে জেগে উঠল। একজন কৃষক এক ঝাঁক পঙ্গপালকে বারবার তাড়াবার চেষ্টা করছিল। তারা খেয়ে উড়ে উঠে তারা একটু দূর গিয়েই নেমে পড়ছিল। এত দূর হতে এমন শ্রান্ত হয়েই এসেছিল যে তাদের আর চলৎশক্তি ছিল না। সেদিন আমাদের শিকারের ভাগ্য ভালো ছিল। ইচ্ছা করলে অনায়াসে এদের মেরে একটা ঐতিহাসিক যশ অর্জন করা কঠিন হতো না। কিন্তু সুখের বিষয়, সেই ইচ্ছা আমাদের হয়নি। চিত্র বিচিত্র পাখাওয়ালা স্নাইপ দেখতে বড় সুন্দর, কিন্তু তার জন্যে ছররা বারুদ খরচ করা বুদ্ধিমানের কাজ নয়। তাদের পরিচয় লাভ অতি সহজ ব্যাপার। পোশাকের বাহারে আর নেচে চলার ভঙ্গিতে অনায়াসে দৃষ্টি আকর্ষণ করে। সংখ্যাও অল্প। অপ্রত্যাশিত জায়গায়, যেখানে তৃণগুল্ম খুব ঘন, সেইখানে তাদের দেখা পাওয়া যায়। এই জাতীয় দম্পতিদের পতির দল যথাকালের কিছু পরে এসে দেখা দেয়। দল তাদের ভারী নয়, দেখতে এত ছোট যে 30-40 গজ দূরে যেখানে উড়ে ওঠে সেখানে মারা আর ছাড়া দুই এক কথা। যাদের পুচ্ছ দেখতে তালপাতার হাত পাখার মতো, তারা আগে আসে আর যায় দেরিতে। আর যাদের ছুঁচের মতো সরু লেজ, তারা খুব শীঘ্র উড়ে পালায়। তাদের ডানার কর্তবে যেন বিজুলি খেলে যায়। ভাদ্র আশ্বিনের তপ্ত দিনে শিকার করা সহজ, যদি না বৃষ্টি ধোয়া রোদের তীব্রতা তোমার মস্তিষ্কের পক্ষে অসহ্য হয়ে ওঠে। সে সময়কার স্যাঁতস্যাঁতে জলবাতাসে জমের দক্ষিণ দুয়ার একেবারে খোলা থাকে। এই তো প্রবাদ। এ সময় বিশেষ জোয়ান না হলে যমরাজার শাসন এড়ানো দায়, কেননা তিনি তখন তার দণ্ড উদ্যত করেই রাখেন। শুধু অবয়ব দৃঢ় আর শ্বাসযন্ত্র সবল হলেও হয় না। উত্তরাধিকার সত্ত্বে অক্ষুণ্ণ স্বাস্থ্য যদি পেয়ে থাকো, তবু শারীরিক নিয়মের সামান্য ব্যতিক্রম করাও চলে না। বাছা কল্যাণ, তুমি ব্রাহ্মণ সন্তান। বাল্য অবধি স্বাস্থ্য রক্ষার সমস্ত সহজ বিধিনিয়ম যদি মেনে চলো, তাহলে তোমার তিতিক্ষা শীতাতপ হতে সর্বদাই তোমাকে রক্ষা করবে। সূর্যের কিরণ সমুদ্রে ঝাঁপিয়ে পড়া প্রথমটা সহজ নয়, কিন্তু এ রৌদ্রস্নানে কারো কোনো ক্ষতি হয় না, যদি না দুর্বুদ্ধিবশত অসংযত হয়ে স্বাস্থ্যহানি করে থাকো। আমার মনে হয় স্নাইপ মারবার জন্যে 12 বোর বন্দুকই যথেষ্ট, যদিও 16 বোর বন্দুক হতে বিস্ময়কর ব্যাপার ঘটতে দেখেছি। তবে সে ভেলকিবাজি মানুষের হাতের গুণে, যন্ত্রের বাহাদুরিতে নয়। বন্দুক যারা গড়েন শুনেছি, 16 বোর বন্দুকের গঠন প্রণালীতে এমন নৈপুণ্য নিয়োগ করে থাকেন যে কাছাকাছি তার গুলি 40 গজের মধ্যে খুব জোরের সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ে। তাতে ফল নির্ঘাত ফলে। মেঘলা কিংবা ঝোড়ো দিনে 40-50 গজের চেয়ে দূরে পাখি উড়ে উঠলে কিছু হওয়া অসম্ভব। সে সময় এই বন্দুক ব্যবহার করতে কারো দ্বিধা হবার কথা নয়। মাঝে মাঝে 12 বোর বন্দুক বয়ে নিয়ে বেড়াতে তার গুরু ভারে হাত দুখানি একেবারে শ্রান্ত হয়ে পড়ে। তখন তনুদেহ 16 বোর আগ্নেয়াস্ত্র তুলে নিলে হাড় যেন জুড়িয়ে যায়। আপনার অজ্ঞাতে আরামের নিঃশ্বাস পড়ে। কিন্তু তোমার প্রতিপক্ষ পক্ষীরা যদি গৃহপালিত কুক্কুটের রীতিনীতি অনুসরণ করে উড়ে উঠে নেমে পড়ে, তোমার ক্ষিপ্রতার দারুণ পরীক্ষা নিতে চায়, তখন শস্ত্রের শোভনতা ও তনুদেহের মায়া ত্যাগ করে বিপুল ভার বহনের জন্যেই মন ত্বরান্বিত হয়ে ওঠে। বহু বহু বৎসর পূর্বে যখন পাখির সংখ্যা অধিক ও শিকারীর সংখ্যা স্বল্প ছিল, তখন তন্নি আর বিপুল শ্রোণী ভারাবনতা দুয়েরই সঙ্গে লাস্যলীলা চলত। এখন কিন্তু মৃগয়া ক্ষেত্রে একের পক্ষপাতী হয়ে পড়েছি। অপরটি গৃহের নিরাপদ আশ্রয় বিশ্রাম করলেই মন নিশ্চিন্ত থাকে। 20 বোর এখনও আকর্ষণ শক্তি বিহীন নয়। যে দিনে সে অনেক হতাহত গণনা করতে পারত,
আমি বারবার এখনও সে পুরানো দিনের কথা ভুলতে পারি নে। কেবলই সে পথে ফিরে ফিরে চাই। একদিন আমরা শিকার ক্ষেত্রে কিছু সকাল সকাল গিয়ে পৌঁছেছিলাম। কাজ আরম্ভ করতে প্রায় 8:30 হলো। যখন আবিষ্কার হলো আমাদের সবে 50টি 12 বোর কার্তুজের পরিবর্তে ক্ষীণ শক্তির বহুতর কার্তুজ এসেছে, তখন মন নিশ্চয়ই প্রসন্ন হয়নি। প্রতি পদে কখনো একক, কখনো বা বহু সঙ্গী সাথী নিয়ে পাখিরা উড়ে উঠে আমাদের মনোমুগ্ধ করেছিল। বুঝলাম আজকের দিন বৃথা যাবে না। সেদিন 20 বোর আমাদের এমনি মন জুগিয়ে চলেছিল। হাত আমাদের এমন দক্ষতার পরিচয় দিয়েছিল যে দিনের শেষে দিনের ফলাফল গণনা করে মোহ আমাদের বিস্ময়ে পরিণত হয়েছিল। স্নাইপ শিকারীর বিশেষ একটি মোহিনী শক্তি আছে। শিকারীর মন এতে পরিতুষ্ট হয়। তবে শার্দুল ভল্লুকাদের বিপজ্জনক শিকারী মৃগয়া ক্ষেত্রে প্রথম পদবি পাবার যোগ্য। স্নাইপ শিকারে চোখের ও হাতের চতুরতার যে শিক্ষা হয় তা অন্যত্র হওয়া অসম্ভব। যদিও আগেকার মতো এদের সংখ্যা বহুতর নয়, তবুও প্রতি বৎসরই কাছাকাছি সকলেই এদের নাগাল পেতে পারে। এই সম্পূর্ণতা লাভ করতে হলে শুধু নিজের সময় দিলেই চলে না, নিজেকেও দিতে হয়। পাপে মৃত্যু, এ প্রবাদ ভুললে সবই মিছে হয়। জীবন সুন্দর সংযত রাখতে হয়, নইলে সবই ব্যর্থ। বালক বয়স হতেই না দেখে বন্দুক ভরতে আর দু চোখ খুলে তীর ছুড়বার মতো করে বন্দুক ছাড়তে অভ্যাস করা ভালো। এতেই পূর্ণ নৈপুণ্য লাভ হয়। এতে চলন সেইরকম কৃতিত্ব লাভ করে। একটা লাগলো, অন্যটা ফসকালো দেখে ওহ যা, করতে হয় না। অনেক শিকারী দুর্ভাগ্যবশত, এদের সংখ্যাও বড় কম নয়, অসাবধানতাবশত স্নাইপ মারতে গিয়ে মাঝে মাঝে আশেপাশে খেতে যারা কাজ করে কিংবা গরু চড়ায় তাদের গায়ে ছররা বিঁধে ব্যথা দিয়ে থাকেন। সেজন্যে কিছুমাত্র লজ্জাবোধ করেন না, বরং গৌরব করে থাকেন। বেশ খাতির নদারদভাবে বলতে শুনেছি, মাদ্রাজে এই অবস্থায় 1 ছররার জরিমানা 4 আনা মাত্র। যিনি এই জরিমানা ধার্য করেছেন তাকে একবার দেখতে ইচ্ছা হয়। আর টাকা 2 দামের এই গুলিকাধারা তার শরীরখানিতে প্রবেশ করিয়ে দিলে মুখখানার কীভাবে অভিব্যক্তি হয় জানতে ইচ্ছা করে। দেহের কোন প্রদেশে এ পরীক্ষা করা বাঞ্ছনীয় সেটা স্বয়ং নির্বাচন করবার স্বাধীনতা তাকে দিতে আমরা সম্মত আছি। শ্রীযুক্ত ল বন্দুকের অসাবধান লক্ষ্যের ফলে কেমন করে তার ডান চোখটি হারান সে দুঃখের ঘটনা আজও আমার মনে আছে। এখান হতে অনতি দূরে মাঝ বাংলায় কিছুদিন আগে আর একটি দুর্ঘটনার কথা আজও ভুলতে পারিনি। ভাগ্য বলে আমার ঘাড়ের বাঁ দিকে একটা জোর চাপড় ছাড়া বিশেষ কিছু লাগেনি। দোষের মধ্যে না জেনে শুনে আমি আগ্রা অঞ্চলের একজন বড় কর্মচারীকে শিকারে নিয়ে গিয়েছিলাম। একটা স্নাইপ উড়ে উঠল। সেই ব্যক্তির শিকারের ধরন দেখে আমি একটু পিছু হয়েই ছিলাম। গুলি আমার গায়ের চামড়ায় ঢুকতে পারেনি সত্যি, কিন্তু আমার কোট আর কামিজের আস্তিন 2 ফুঁড়ে ঝাঁঝরা করে দিয়েছিল। ছেলেবেলায় পাঠশালে গুরুমশায়ের চট্টা চাপড়টা লভ্য হয়েছে। বলা বাহুল্য সে স্পর্শ একেবারে পরিশীলন কোমল মলয় সমীরে নয়, স্বয়ং তার পুনরাভিনয় আর কামনা করিনে। তবে এইসব বীর পুরুষের গণ্ডদেশে তার পুনরাবৃত্তি দেখলে মনটা বেশ একটু উৎফুল্ল হয়ে উঠতে পারে, সন্দেহ নাই। তার ক্ষুল্লতাতের দৃষ্টান্তে আমরা তাকে বয় বলে ডাকতাম। আইরিশ বংশজাত ছেলেটি দেখতে বড় সুন্দর ছিল, বিলাইতি ব্যারিস্টার। শিকার ক্ষেত্রে না হলেও অন্যত্র ক্ষুল্লতাতের বিশেষ প্রতিপত্তি ছিল। গাজর খেতে পার্ট্রিজ মারতে গিয়ে তিনি একবার গুলি দিয়ে বয়ের পায়ের ডিমের গভীরতা পরিমাপ করে দেখবার চেষ্টা করেছিলেন। 2 বাত আইরিশ রক্তপাত হয়েছিল সত্যি, তবু বয় সুবিধা খুঁজতে লাগল। প্রায় 80 গজ দূর হতে ভ্রাতুষ্পুত্র পৃথিব্যের খোশ মেজাজের দানের প্রতিদান দিতে ভুলল না। আর একই সঙ্গে যে পার্ট্রিজটি সারাদিন ধরে কোটের পকেটে করে বয়ে নিয়ে বেড়াচ্ছিল সেটি যতদূর সম্ভব সেই দিকে ছুঁড়ে ফেলে দিলে। ক্রীড়াক্ষেত্রে কিংবা ধর্মাধিকরণে যেখানেই হোক 2খানি নির্মল হাত নিয়ে আসা কর্তব্য। এই হচ্ছে নৈতিক বিধান। বয় সেই মহাজন পন্থার অনুসরণ করে আমার মতে উচিত কাজই করেছিল। আমার বালক বয়সে আমি একবার অভিজাত মৃগয়া ব্যবসায়ীদের সঙ্গে অভিযান করে কোনো রূপে হত্যাকাণ্ডের হাত এড়িয়ে এসেছিলাম। তারপর হতে ঘর পোড়া গরুর রক্ত সন্ধ্যায়
ভয়ের মতো আমি এই বিভীষিকা বাঁচিয়ে চলি। প্রায়ই এই রকম জাঁকালো শিকারে আর যাই না। এরকম জায়গায় পিছিয়ে পড়ে থাকতে হয়। যাদের পদ পদবি বড়, তারাই ভালো জায়গাগুলি অধিকার করে বসেন, আর শিকারীরা মনোযোগের সহিত নির্ভুলভাবে সেই দিকেই সব শিকার তাড়না করে প্রেরণ করে। অনেক দিন দারুণ রৌদ্রে স্নাইপ শিকারের পর আসন্ন শীতের স্নিগ্ধ দিনগুলি যখন হাঁস শিকারের সম্ভাবনা নিয়ে আসে, তখন আরামের নিঃশ্বাস না ফেলে পারা যায় না। মানস সরোবরের যাত্রী এইসব হংস কারণ্ডব স্বল্প দিনের প্রবাসী। এদের শিকার সৎকার তাই দীর্ঘদিন স্থায়ী হয় না। এখন দেখছি সংখ্যায় এরা দিন দিন হ্রাস হয়ে আসছে। পূর্বে আমাদের নিকটবর্তী ঝিলে আর বিলে এই জাতীয় পাখির মেলা বসে যেত। হাঁস, লাল সেরা, পিং হাঁস, নীলশির, আরও যে কত জাতের চিত্র বিচিত্র বিহঙ্গম স্বর্ণ বর্ণকেহ, তাদের বর্ণ ও জাতি গণনা ও বর্ণনা করা কঠিন ছিল। শীষ দেওয়া টিল কিংবা টিল হাঁসদের দিকে আমরা চোখ তুলে দেখতামই না। নীলপাখা টিল এমনি ঝাঁক বেঁধে এত বেশি সংখ্যায় উড়ে উঠত, তাদের পাখার শব্দে মনে হতো বুঝি একখানা স্টিমার আসছে। সন্ধ্যার গোধূলি লগ্নে কোণে বউয়ের মতো লাল পোশাক পরা লালসেরা বাড়ির কাজপথে এত নিচু দিয়ে উড়ে যেত যে দু এক গুলিতেই অনেক দিনের জন্য মাংসের অভাব দূর হতো। আমি আমাদের ঝিল এই জাতীয় পাখিদের জন্য আশ্রমের মতো নিরাপদ করে রেখেছি। নিজেও মারিনে, কাউকে মারতেও দিইনে, কিন্তু তবুও দেখেছি বংশবৃদ্ধি না হয়ে লোপের দিকেই চলেছে। তাই ভাবি এরা উপযুক্ত আহার্যের অভাবে দুর্ভিক্ষ পীড়িত বলেই মারা পড়ছে। মরকের মতো নিষ্ঠুর বেগুনি রঙের পদ্মপানার অত্যাচারে এসব জলাভূমিতে পাখিদের খাদ্যোপযোগী গুল্ম কিংবা ঔষধি জন্মে না, বরং মারা পড়ে। তাই এই দুর্দশা। রাজহাঁসও ছিল অনেক, তাদের খুঁজে ফিরে ব্যর্থ মনোরথ হতে হতো না। লুকিয়ে বসে থেকে ছোট্ট ডিঙি পাঠিয়ে জল নাড়া দিলে তারা কোন পথে উড়ে ওঠে সেইটুকু লক্ষ্য করলেই অভীষ্ট সিদ্ধ হতো। পদ্মার চড়ায় ঝাঁকে ঝাঁকে গিন্নি ঠাকুরনদের যত যেন পিঁড়ি পেতে বসে থাকত, আর কর্তা ব্যক্তিরা ভাঙা গলায় বকে বকে ঘুরে বেড়াত। একবার তাদের যাত্রার ধীর গতির দৃষ্টিগোচর হলে উঁচু চড়ার নিচুতে গা ঢাকা দিয়ে বসে এত সংখ্যায় সংগ্রহ করে আনতে পারতে যে তোমার শিকারী মন খুশি হয়ে যেত। খাবারের খোঁজে তারা নিশাচর বৃত্তিতে অভ্যস্ত। সেই সময় যখন ধানের ক্ষেতে আহারে নিযুক্ত থাকে, যাদের অনির্দিষ্ট আলোকে শেষ রাতের দিকে অনায়াসেই ধরা পড়ে। আমার এক পিতৃব্য পুত্র ফোর-বোর বন্দুক দিয়ে এদের ভিড়ের মধ্যে একবার একটা গলিপথ কেটে গিয়েছিলেন, যদিও ব্যূহ রচনাটা জার্মানদের মতোই জমাট ছিল। এই কীর্তির পুনরাবৃত্তি আর ঘটতে দিইনি। আমি একবার ফাল্গুনের প্রভাতে পদ্মার ওপর দিয়ে প্রায় সহস্রাধিক হাঁসকে ফিকে বেগুনি আকাশের গা বেয়ে নিষ্কম্প পক্ষে উড়ে আসতে দেখেছিলাম। সে অপূর্ব দৃশ্য জীবনে কখনো ভুলতে পারব না। ফাঁকা খোলা জলাশয়ের ওপর দিয়ে রাঙা আংরাখা পরা লাল সেরা যখন দলে দলে ভেসে আসে আর সামান্য বিপদের আশঙ্কায় তেমনি ঝাঁকে ঝাঁকে সরে পড়ে, সে বড় সুদৃশ্য। লাল পাগড়ি পরা এই জাতীয় পাখি ঝাঁকে বড় হয় না। ঘাসে ঘেরা পদ্মবনে এদের খুঁজে বার করা কঠিন কাজ। শ্বেতচক্ষু হাঁস কঠিন প্রাণ পাখি। সরবনে এদের শিকার করায় যথেষ্ট আমোদ পাওয়া যায়। এরা দুটো কি তিনটে একসঙ্গে উড়ে ওঠে, আর যখন ঘাসের মাথা ছাড়িয়ে যায় তখন ডাইনে বায়ে দুধারে গুলি চালাতে পারো। আহত পাখিকে কুড়িয়ে নেবার জন্যে এদেশে থামবার দরকার হয় না। তোমার জেলে মাঝি তার বহু ফলা মাছ ধরা কুচ দিয়ে তাদের আটক করবার আশ্চর্য কৌশল জানে। তার সুশিক্ষিত চোখ জলের উপর সামান্য বুদবুদকি ঢেউ দেখে জলের নিচের পাখিটা কোথায় আছে সহজেই অনুমান করতে পারে। আমি দেখেছি এরা সহজেই ঘাস বনে লুকানো পাখিকে ঠোঁট ধরে টেনে বার করে আনে। ভেসে চলা পদ্ম কি অন্য জলজ পাতার ফুলে ওঠা আকৃতি দেখে পাখি যে কোনখানে আছে অনায়াসেই আবিষ্কার করে ফেলে। ভারতবর্ষীয় হাঁসদের মধ্যে ত্রিশূল দেখতে সবচেয়ে সুন্দর। যখন উড়ে ওঠে আকাশের গায়ে ত্রিশূলের মতো দেখায় বলেই তার ওই নাম বাংলাদেশে প্রচার। নরম মেজাজের পাখি অল্প জলেই খেলতে ভালোবাসে। গভীর জলের প্রাণীর বিশেষত্ব তার নেই।
যেমনই কঠিন প্রাণ শিকারী হোক না কেন, এ পাখির রূপে, বর্ণ, মহিমায়, অলকা তিলকার বৈচিত্র্যে মুগ্ধ না হয়ে পারে না। তবে এরূপ পাখিটির পক্ষী নির্ণয়, নীলশিরা পুরুষ পাখি আর ত্রিশূল, এ দুয়ের মধ্যে স্বয়ম্বর সভায় কে যে মালা পাবে, এক নজর চেয়েই বোঝা সহজ। সাদা টিলরা গাছের কোটরে বাসা বাঁধে দেখেছি, শুনেছি ভাঙা বাড়ি, ঘরের দেয়ালের ফাঁক, কার্নিশের কোনো এ উদ্দেশ্যে বেছে নেয়। শীষ দেওয়া টিলরা এদের মতো দেশান্তরে প্রবাস যাত্রা করে না, 12 মাসই এক গায়ে কাটায়। তাই তাদেরই মতো সাদাসিধা গেয় ধরনের জীব। এই কারণেই এদের সম্বন্ধে বিশেষ বক্তব্য কিছু নেই। কিভাবে হাঁস আর টিলদের সম্মুখীন হতে হয়, চতুর রাজহাঁসকে ঘেরাও করতে হয়, সেসব উপায় তুমি সহজেই আয়ত্ত করতে পারবে। তারা কী আকার প্রকারের ঝিল বা জলাশয়ে বসবাস করে, সেটা জানা থাকলেই কাজ কঠিন হবে না। তবে তুমি যেমনই নিপুণ শিকারী হও না কেন, আর তোমার অস্ত্রটি যেমনই দামি হোক না কেন, পাড়াগাঁয়ের শিকারী যাদের এই ব্যবসায়, যারা এই করেই খায়, কখনোই তাদের সমকক্ষ হতে পারবে না। সে যে মাথায় ঘাসের চাবলা ঢাকা দিয়ে, সম্মুখে পদ্ম প্রভৃতি জলজ ফুলপাতা শ্যাওলার চলন্ত দ্বীপ ঠেলে ঠেলে এক পেশেভাবে কাকড়ার মতো নিঃসন্দিগ্ধ পাখিদের একেবারে কাছে গিয়ে পৌঁছায় আর ঝাঁকে ঝাঁকে মেরে নিয়ে আসে, সে এক অদ্ভুত ব্যাপার। একবার পরীক্ষা করে দেখবার জন্য আমি কতকগুলি স্পুনবিল আর শোভেলার আমাদের বাড়ির পুকুরে ছেড়ে দিয়েছিলাম। স্পুনবিলটার ডানা ভাঙা ছিল, অন্যগুলি উড়ে না পালাতে পারে বলে তাদের ডানার পালক কেটে দিয়েছিলাম। ডানা ভাঙা পাখি অস্ত্র চিকিৎসায় অল্প দিনের মধ্যেই আরাম হয়ে উঠল, কিন্তু তাকে এতটা সুস্থ সবল হতে দেওয়া হলো না যে পালিয়ে যেতে পারে। কিছুদিনের মধ্যেই তাদের লাজুক বন্য প্রকৃতি কেটে গেল সত্যি, কিন্তু কিছুতেই তারা পোষা হাঁসদের সঙ্গে জলচল মেনে নিলে না। রাতেও পুকুরে থাকত, বাদলা দিনে কেবল জল ছেড়ে ডাঙায় উঠত। শীতকাল এলে ভারী চঞ্চল হয়ে উঠল। ডানা ভাঙা পাখিটি ছাড়া আর সবাই এদিক ওদিকে উড়ে চলে যেতে আরম্ভ করলে। যদিও দিনের বেলায় আবার সবাই ফিরে আসত, বসন্তকাল আসবামাত্র ডানা ভাঙা পাখিটিকে একা ফেলে সবাই পালিয়ে গেল। পরের আশ্বিনে সংখ্যায় প্রায় দ্বিগুণ হয়ে তারা ফিরে এসেছিল। নবাগতগুলি বোধ হয় তাদের পুত্র কন্যা। আবার বসন্ত আসবার আগেই আমরা অন্যত্র চলে গেলাম। কাজেই যথাকালে তারা মানস পথের যাত্রী হয়েছিল কিনা সে সংবাদ জানবার সুযোগ ঘটেনি। প্রবাস যাত্রা করতে নীলশিরা হাঁসের সবচেয়ে বেশি দেরি হয়। বৈশাখের মাঝামাঝি সময়েও এই হাঁস আমি অনেকবার শিকার করেছি। সেই রৌদ্র প্রখর দিনে এদের নীল আংরাখাগুলি আরও উজ্জ্বল হয়ে শালটিনের মতো ঝকঝক করে। সেবার আমরা শিকারী 3 জন ছিলাম। জল এত কমে এসেছিল যে অনেক জায়গায় ভেলা ভাসানো চলেনি, হেঁটে পাড়ি জমাতে হয়েছিল। সেদিন আমাদের যা লভ্য হয় তাতে মন খুশি হয়ে গিয়েছিল, কিন্তু ডাঙায় উঠে হাঁটু হতে পা পর্যন্ত কি যে যাতনা আরম্ভ হয়েছিল সে কথা আমি কখনো ভুলে যাব না। একজন কৃষকের টোটকা ওষুধে আরাম পেলাম। এর আগে কিংবা পরে আর কখনো এমন হয়নি। যেখানে যাতনা হচ্ছিল সেখানটা সাবান ও গরম জল দিয়ে বেশ করে ধুয়ে অনেকখানি সরিষার তেল দিয়ে যেন প্রলেপ দিলে। বন্ধু দুজনেই বয়সে আমার চেয়ে বড় ছিলেন। তাদের এ দুঃখ পেতে হয়নি বলে তখন আমার প্রতি প্রায় কোনো সহানুভূতি দেখাননি। পরদিন কিন্তু তাদেরও ভাগ্য বিপর্যয় ঘটল। চিরদিন কখনো সমান না যায়, মানুষ সে কথা মানতে চায় না। রাতে ব্যথা আরম্ভ হয়ে সারাটা রাতভর দুঃখ দিয়েছিল। পরিণাম স্মৃতিও সুখকর হয়নি। তরুণ বয়সে মদাদার নিত্যসঙ্গী হয়ে যখন ঝিলে বিলে দিনের পর দিন হংস কারণ্ডবদের বিচরণ ভূমিতে অশ্রান্ত উৎসাহে হত্যাকাণ্ডের অভিনয় ঘটিয়ে বেড়াতাম, সেই সব দিনের স্মৃতির মধ্যে মাঝে মাঝে ফিরে যেতে ইচ্ছা করে। একদিন আমরা বাড়ি হতে বহুদূর গিয়ে পড়েছিলাম। স্থির ছিল সন্ধ্যার প্রাক্কালে ফিরে আসব, কেননা যে জঙ্গলের পথে আমাদের সওয়ার হয়ে ফিরতে হবে তারই আশেপাশে একটি চিতাবাঘ ভারী উপদ্রব করে ফিরছিল। মাঘের প্রারম্ভ, আকাশ মেঘলেশীন, দিনগুলি সূর্যালোকিত, চমৎকার রমণীয়। 2টি দেশি টাট্টু আমাদের বাড়ি নিয়ে আসবার জন্য প্রতীক্ষা করছিল। আমি বেলা থাকতেই ডাঙায় উঠেছিলাম। দাদা কিন্তু অনেক দূর গিয়ে পড়েছিলেন। কতকগুলি রাঙা ঠোঁট, সাদা গলা,
সবুজ চূড়া বাঁধা হাঁসের পিছু নিয়েছিলেন। এদেরকে মার্জেন্সার বলে। এই জাতের পাখি এদিকে বড় বিরল। যখন আমার প্রলুব্ধ চোখের সম্মুখে একজোড়া এই সুন্দর হাঁস সগর্বে দেখাতে দেখাতে বিজয়ী বেশে ফিরলেন, তখন সূর্যদেব পাটে বসেছেন। আলোর স্রোতে ভাটা পড়ে আকাশ ঘোরালো হয়ে আসছে। শোয়ার হতে দেরি হলো না। আমরা টাট্টু ছুটিয়ে চললাম। একজন শিকারী আর একজন মাঝি দুজনে দুই ঝুড়িতে আমাদের শিকারলব্ধ হাঁসগুলি বয়ে নিয়ে চলল। রাতের অন্ধকার আগ বাড়িয়েছিল। বনের পথে যেতে যেতে আলোর আর এতটুকু বাকি রইল না। পথঘাট গাছপালা সব যেন কালির দহে ডুব দিলে। পথে বেশি গাছপালা ঝোপঝাড় ছিল না। বেশিরভাগ খোলা মাঠ, মাঝে মাঝে ঘন আম বন। এ পথে এলে এমন দিন যেত না যেদিন না দেখতে পেতাম বুনো বরার দল আশেপাশে ধানের ক্ষেতে তাণ্ডব করে ফিরছে। মাঝে মাঝে মুখ তুলে আমাদের দিকে দেখত। টাট্টু দুটো ভয় পেত না, আমরাও কিছু মনে করতাম না। আমরা বেশ খুশ মেজাজে বহাল তবিয়তে চলেছিলাম। হঠাৎ আমাদের বাঁদিকে সম্মুখে ঘাসের বনে খসখস শব্দ শুনতে পেলাম। টাট্টু দুটি আর এক পাও নড়ল না, আর থরথর করে কাঁপতে লাগল। অন্য পথে ছুট দিয়ে পালাতে পারলেই যেন বাঁচে। মুহূর্তের জন্য শব্দটা থেমে গিয়ে আবার আরম্ভ হলো। যদিও অন্ধকারে বিশেষ কিছু দেখা যাচ্ছিল না, তবুও ঘাসের মধ্যে শব্দের অনুমানে বুঝতে পারলাম একটা বিপুল বপু জন্তু অন্য পথে চলে গেল। টাট্টু দুটি আমাদের পায়ের ইশারায় আবার চলল। তবে সাবধানের বিনাশ নেই মনে করে আমার বন্দুকে ৫ নংয়ের কার্তুজ ভরে নিলাম। ১০০ হাতে যেতে না যেতে আবার সেই ভয়ানক শব্দ হলো আমাদের বাঁ দিকে, বেশি দূরেও নয়। তাই অধিক না ভেবেচিন্তে আমার শব্দভেদী অস্ত্র ছাড়লাম। ঝোপের মধ্যে খুব একটা হুড়মুড় শব্দ হলো। তারপর জন্তুটা পালিয়ে গেল। আমার টাট্টুটা তো ভয়ে কাঁপতে কাঁপতে বসে পড়ল। টাট্টু হতে নিজেদের উদ্ধার করে নিয়ে লাগাম ধরে খুব কাছাকাছি হয়ে হেঁটে চললাম। সমস্ত পথ মনটা তারে বাঁধা যন্ত্রের মতো যেন একেবারে টান হয়ে রইল। সে এক অদ্ভুত ভাব। কেবলই মনে হতে লাগলো কে যেন আমাদের পিছু ধরে চলেছে, আর তার মতলবটা মোটেই ভালো নয়। সেই অদৃশ্য শত্রু যে বাঘ, সেটা পরে জানা গেল। টাট্টুরা তাদের জন্মগত সংস্কার বশে যে বিপদ অনুমান করেছিল তাতে ভুল হয়নি। এদের এই সংস্কার যে কত অভ্রান্ত তার একটা উদাহরণ দিচ্ছি। আমার ওয়েলার ঘোড়া শঙ্কর জীবনে কখনো বাঘ কি চিতা দেখেনি। শুধু যে সে নিজে দেখেনি তা নয়, তার ১৪ পুরুষে অস্ট্রেলিয়া দেশে কেউ কখনো দেখেনি। তবু যখন একবার কটা মরা বাঘ শিকারীরা বয়ে আনছিল, তখন তার গন্ধে সে ভারী চঞ্চল হয়ে উঠেছিল। তার যে আশ্চর্যের কথা শোনো, একবার গুটিকত মরা বাঘের চামড়া বারান্দার একধারে শুকোতে দেওয়া হয়েছিল। বাগানে গুটিকত হরিণ চড়ছিল। সেখান হতে চামড়া তারা দেখতে পায়নি। শুধু গন্ধের প্রভাবে ভয়ে তারা কেঁপে কেঁপে চিৎকার করে উঠতে লাগল। অলোকমণি, তোমার পোষা হরিণ শিশুরা কেন অমন করছে জানবার জন্যে তোমার ভারী কৌতূহল হয়েছিল। কল্যাণ আমার কাছে জেনে নিয়ে সব জানতা ভাবে সকলের কাছে খবরটা দিয়ে বেড়াতে লাগল। এই হরিণগুলি এত ছোটবেলায় বন ছেড়ে এসেছিল যে তখন তাদের দুগ্ধপোষ্য অবস্থা। বাঘের চামড়ার ব্যাপার যখন ঘটে তখন সবে ঘাস খেতে শিখছে। পোলো হচ্ছে খেলার রাজা, আর বরাহ শিকার সেরা শিকার। এরও রাজপদবী। তাছাড়া এই দুই হচ্ছে রাজাদের খেলা আর শিকার। বয়স যখন তরুণ ছিল তখন এই দুই খেলা খেলবার মতো ভরা থলি ছিল না। আর যখন বয়স পুরানো হয়ে এলো তখন যৌবনোচিত খেয়াল ছাড়তে হলো। 10 ক্লাব এখন অতীত ইতিহাস। রাসায়নিক নীলের আবিষ্কারের সঙ্গে সঙ্গে এবং অন্যান্য নানা কারণে নীলকর জাতি অন্তর্ধান হয়েছে। ভদ্র ইংরাজ অভিজাতবর্গের স্থান জবরদস্তি দখল করেছে জার্মান, ইহুদি আরও বহুতর বিদেশি। অবস্থা তাদের ভিন্ন, মনোভাব অন্য বর্ণের, আর আদর্শ স্বতন্ত্র। সেকালের মতো যে ২-৪ জন দিলদরীয় ইংরাজ ভদ্রলোক এখনও বর্তমান, তারাও মৃগয়াপ্রীতি ও ক্রীড়া কৌতুক বর্জিত। স্বজাতীয় ভাইবন্ধুর সঙ্গে এমন মিলেমিশে হারিয়ে গেছেন যে
তাদের পুনরুদ্ধার করে শিকারীর দলের টেনে দলপুষ্ট করবার চেষ্টা প্রাংশুলভ্যে ফলে লোভাত উদ্বাহুরী বামনের মতোই হাস্যকর। বাঘ ভালুক মারা পুরুষোচিত ব্যবসায় আর তাদের নেই। তাসপাশার মোহ মৃগয়ার আনন্দকে গ্রাস করে বসে আছে। দেশের প্রজার সঙ্গে যে প্রীতির বন্ধন আগে ছিল তা শিথিল হয়ে খসে পড়েছে। এখন গ্রামের নিরক্ষর চৌকিদারি হচ্ছে স্বাস্থ্য, কৃষি, বাণিজ্য ও রাজনৈতিক জ্ঞান অর্জনের প্রধান উপায়। তাদের শিক্ষা ভাগীরথীর গোমুখীর উৎস। ম্যাজিস্ট্রেট সাহেব কলম পিষে দিন কাটান, অবান্তর ও অমূল বিবরণী লিখে ও সরকারে পেশ করে কালক্ষেপ করেন। তার চেয়ে যদি ঘোড়াপার জিন এঁটে বরাহ অবতারের ছিন্ন শীর্ষ বর্ষাফলকে গেথে নূতনতম আগ্নেয়াস্ত্রের সদ্ব্যবহার করে বন্য ও গ্রাম্যপথ পরিদর্শন ও পরিভ্রমণে হাতে বন্দুকে দেশের অবস্থা সম্বন্ধে জ্ঞানরাশি সঞ্চয় করতেন, তাহলে আর কিছু না হোক পথঘাটগুলোর সংস্কার হতো, প্রজার চলাচলের সুবিধা ঘটত। আধুনিক সরকারি ডাক্তারগণ প্রায়শই পরা পুঁথির সাহায্যে বন্দুক ও বর্ষা আঘাতের সম্বন্ধে অভিমত ব্যক্ত করেন, অথচ এই দুই অস্ত্রের সঙ্গে এদের সাক্ষাৎ পরিচয় থাকে কিনা সন্দেহ, নিয়মের ব্যতিক্রমী কিনা তার প্রকৃষ্ট প্রমাণ। তাই দু একজন ভিন্ন গোত্রে নিশ্চয়ই আছেন। তাদের প্রাপ্য সম্মান তাদের সম্মুখে নিবেদন করে দিয়ে আমার মত ব্যক্ত করছি, সে কথা জানিয়ে রাখাই ভালো। আইরিশ জাতীয় কোনো কমিশনার তার শাসনাধীন প্রদেশে ও তার আয়ত্তাধীন কাজের মধ্যে অশ্বারোহণে অপটু আর বন্দুক চালনায় অনভিজ্ঞ কোনো কর্মচারীকে প্রবেশাধিকার দিতেন না। বলা বাহুল্য, আমি এর সঙ্গে অভিন্ন হৃদয় ও সম্পূর্ণ একমত। সে যাই হোক, আজকালকার দিনে যে সব চাকর কি নীলকর এখন জমিদার হয়ে বসেছেন, দু একজন আইন ব্যবসায়ী কিংবা ধনী বণিক ভিন্ন আর কোনো ইংরেজের শিকারে বড় একটা উৎসাহ দেখা যায় না। স্থানীয় আইন ব্যবসায়ীদের মধ্যে একবার বাৎসরিক ক্রীড়া কৌতূহলের উৎসব অনুষ্ঠানের প্রস্তাবে অনেকে ভীত হয়ে উঠেছিলেন যে এর মধ্যে বোধ হয় বয়স্ক ধনী আইনজ্ঞদের ধনে প্রাণে মারবার কোনো দুরভিসন্ধি নিহিত আছে। আমার বরাহ শিকার সম্বন্ধে জ্ঞান এত অসম্পূর্ণ যে কাজের সময় নানারূপ বুদ্ধি বিচারের জন্যে তোমায় অপরের পরামর্শ গ্রহণ করতে হবে। তবে এই মাত্র বলতে পারি, এই মৃগয়ার মতো মনোমুগ্ধকর দীক্ষা আর খুঁজে পাওয়া ভার, যদিও শাস্ত্রমতে এটি ব্যাসন। এই প্রসঙ্গ শেষ করবার আগে দু একটা ঘটনার উল্লেখ না করে পারছি নে। যদিও চতুর বরাহবীরই পরাভূত হয়েছিল, তবু এ বিয়োগান্তনাট্যের দু একটা গর্ভাঙ্কে বিশেষ হাস্যরসের আবির্ভাব হয়। বড় বড় বরাহ শিকারী যথা প্রথিতযশা সিমসন, বাডেন পোয়েল প্রভৃতি এ সম্বন্ধে যা লিখেছেন সমস্ত পড়ে আমি পরিপাক করেছিলাম, আর মনে মনে স্থির নিশ্চয় ছিল যে ব্রোডরাজ অপেক্ষা সিমি তদপেক্ষা ব্যায়োনেট কি উৎকর্ষ প্রকাশ করে সে সম্বন্ধে আমার অভিজ্ঞতা প্রচার করব। আমার সঙ্গীরা কিন্তু এদের মধ্যে কিছুরই অনুসন্ধান আবশ্যক বোধ করেনি। খোলা মাঠের খেলা। প্রথম বরাহ যখন দেখা দিলে তখন সকলেই মনে করেছিল তার সঙ্গে ঘোর দৌড়ে পারা যাবে। আমি জিন সওয়ার হলাম, আরও দুজন সাথী ছিল। আই স্প্র্যাং টু দ্য স্টিরাপ অ্যান্ড জোরিস অ্যান্ড হি। শুধু তার নাম জোরিস ছিল না। আমরা দৌড় দিলাম, উত্তম মধ্যম প্রথম পুরুষ সবাই মিলে দৌড় দিলাম। আই গ্যালপড, ডিক গ্যালপড, উই গ্যালপড, অল থ্রি। মধ্যমের নাম যদিও ডিক ছিল না। আমরা একটি বরাহবীরের পশ্চাৎধাবন করলাম। আমার সঙ্গীদের ঘোড়া ছিল ভালো, তারা এগিয়ে গেলেন। ঘোড়ার গুণে না হোক স্ফূর্তির জোরে আমিও সত্তর অগ্রসর হলাম। সেদিন শিকারের নিয়মাবলী আমার মতো কেউ পরিপালন করেনি। ১. শূকরের যত কাছাকাছি থাকতে পারো ততই ভালো। আমি টাট্টুকে বাধ্য করে যত কাছে যাওয়া সম্ভব তাই গিয়েছিলাম। ২. শূকর শাবক যেখানে যায় ঘোড়াও সে পর্যন্ত অনুসরণ করতে পারে। ৩. ঘোড়া কোথায় পদক্ষেপ করবে সে সম্বন্ধে সে নিজেই সতর্ক হবে, তোমার ভাববার আবশ্যক নাই। আমি ঘোড়ায় চেপে বসলাম, বীরাসনে দৃঢ় হয়ে রইলাম। মহাজনের আদেশ উপদেশ যখন জানা আছে তখন মা ভই, ঘোড়াই সব কর্তব্য পালন করবে। মাঠের মধ্যে একটা গর্ত ছিল, শূকর লম্ফ দিলে স্বাধীন অশ্বরাজও ঠিক তাই করলেন। শোয়ার রূপ দায়িত্ব তার স্কন্ধ হতে শূকরের পৃষ্ঠভাগে খসে পড়ল।
সে তখন ঘোলা জলে হাবুডুবু খাচ্ছিল। আমি স্বায়ত্তশাসন নিজ অধিকারে নিয়ে নিপান হতে প্রাণ রক্ষা করলাম। সময় ও অবস্থার অনুযায়ী যতদূর সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার ঘোড়ায় সওয়ার হয়ে বসলাম। মধ্যম পুরুষ ততক্ষণে শূকরের সন্নিকট হলেন। প্রথম পুরুষও অধিক দূরে ছিলেন না। কেবল উত্তম পুরুষ অহং পিছে পড়ে মিছে হয়েছিলাম। চক্ষের পলকে শূকরটি ফিরে মধ্যমের ঘোড়াকে নির্ঘাত দন্ত প্রহার করলে। শাস্তিস্বরূপে তার গায়ে বর্ষা ফলকের একটু আঁচল লাগল মাত্র। তারপর সে প্রথম পুরুষের দিকে মনোযোগ করলে। তার শিক্ষিত ঘোড়া অবলীলাক্রমে শূকরটিকে ডিঙিয়ে গেল। তিনিও তার পশ্চাৎ দেশের উরু শীর্ষভাগে বর্ষাখানিকে নিবদ্ধ করে রেখে চলে গেলেন। এবার আমার পালা। বরাহরাজ এতক্ষণে একেবারে উন্মত্ত প্রায়। সমস্ত মুখ বেদান করে গুরু বর্ষার ভারে বিপন্ন, ছন্দবিহীন আন্দোলিত গতিতে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের মান তখন আমার হাতে। পঙ্কিল নিপান হতে আত্মোদ্ধার করেও আমি কি সম্মান পদবি লাভ করব না? এও কি একটা কথা? কেমন করে যে সম্ভব হলো বলতে পারিনি। পা তুলেছিলাম কি নামানো ছিল মনে নাই। আমার বর্ষা ফলক কিন্তু সে লাফিয়ে আসবা মাত্র তার গলা হতে স্কন্ধদেশ ফুঁড়ে বেরিয়ে পড়ল। আমি পাশ কাটিয়ে গেলাম। ঘোড়ার একটু বাগবার জন্যে আমার একটু হাতের কৌশলে কিংবা বরাহের বেয়াকুবিতে ঘটনাটা ঘটল জানতে পারলাম না। আমি যখন ঘোড়ার চাপকে ফিরে দাঁড়ালাম তখন শুয়োরও দাঁড়িয়ে আছে। গলা দিয়ে উৎসসারে রক্ত ঝরছে। তবু সে শেষ পর্যন্ত হার মানেনি, খাড়াই ছিল। যমদণ্ডের দুরন্ত আঘাত অতঃপর তাকে ধরাশায়ী করে দিলে। সেদিন আরও বরাহ মারা পড়েছিল, কিন্তু প্রথম বর্ষা নিক্ষেপের সম্মান আমাকে পরে অন্যত্র সঞ্চয় করতে হয়েছিল। আর একটা ঘটনা এখানে বলা যেতে পারে। একটি শূকর লম্ফ দিয়ে নালায় পড়েছিল। নালার পার একেবারে খাড়া। সে পথে পলায়ন তার পক্ষে অসম্ভব ব্যাপার। যে পথে নেমেছিল সেই পথে ফেরা ভিন্ন দ্বিতীয় পন্থা ছিল না। তাকে অন্য পথে ফেরাবার চেষ্টা ব্যর্থ হল। সে একেবারে অগ্নিমূর্তি হয়ে আমাদের দিকে চেয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি আগে যেমন জাল ও বর্ষা নিয়ে শূকর শিকারে যেতাম, সেই উপায় অবলম্বন করে ঘোড়া ছেড়ে পায়ে হেঁটে চললাম। অন্যেরা ঘোড়ায় যাবেন বলে পিছিয়ে রইলেন। আমাকে পায়ে হেঁটে আসতে দেখে সে ধৈর্যের সীমান্ত প্রদেশে পৌঁছল। একেবারে বায়ু বেগে এগিয়ে এলো। সে ভালোই হয়েছিল, বর্ষা তার অন্তর্ভেদ করলে। সেও অবিলম্বে নালায় পড়ে গড়াগড়ি খেতে লাগল। বেচারি এইচেল। বহু পূর্বে সে পরপারের যাত্রীদের সাথী হয়েছে। শারীরিক অক্ষমতার জন্যে ঘোড়সওয়ার হতে পারত না, হেঁটেই আসছিল। যখন আমার ঘাড়ের ওপর হাত রেখে উৎসাহের সুরে বললে, সাবাস, তখন জয়গর্বে আমার বুকটা একেবারে ফুলে উঠল। পলাশী ক্ষেত্রে যে বরাহ শিকার দেখেছিলাম সেটা উল্লেখ না করলে আমাদের বারের অবিচার করা হবে। এ রঙ্গাভিনয়ের নায়ক একজন সমব্যবসায়ী ব্যারিস্টার। সব খুঁটিনাটি বর্ণনা জোগাড় করা অসম্ভব। তবে যতটুকু প্রকাশ ও যতখানি গোপন ছিল তাতে অনায়াসে বোঝা গেল অল্পক্ষণের মধ্যেই অশ্ব ও অশ্বারোহীর সখ্যবন্ধনভ্রষ্ট ও বিচ্যুত হয়ে বিপুল শব্দে তিনি বরাহ অবতারের পৃষ্ঠভাগে অবতরণ করেন। যেরূপ গভীরভাবে আপন পদবী সেখানে প্রথিত করে প্রথিতযশা হয়েছিলেন, অদ্বিতীয় ক্লাইভ ও গুরুভার কামানের সাহায্যে ততটা সক্ষম হন নাই। অন্যান্য বরাহ পরিবার আবাল বৃদ্ধ বনিতা সেই স্মরণীয় প্রাতঃকাল হতে আর সে পথে কখনো যাতায়াত করে না। সেই হতে তিনি অশ্ব ও অশ্বারোহীর সম্বন্ধ বিচ্যুতির মামলা ছেড়ে অন্যরূপ সম্বন্ধ ভ্রংশের মামলায় মনোযোগ করেছেন। এতে তার অর্থ ও যশ দুই প্রচুর রূপে লভ্য হচ্ছে। একটা শেষ কথা তোমায় বলে রাখি, শুয়োর তাড়িয়ে বেড়াবার আগে কাগজ তাড়িয়ে বেড়াবার অভ্যাসটা খুব পাকা করে নিও। ভালো ঘোড়সওয়ার না হলে শূকর শিকার শক্ত ব্যাপার, এ কথা ভালো করে মনে রেখো। 1 ফেব্রুয়ারি 1918 খ্রিস্টাব্দ। স্নেহের অলকা, কল্যাণ। শিকার ব্যাপারের মোহিনী শক্তি চিরন্তনী। এ সম্বন্ধে আমি টেনিসনের ছোট্ট নদী ব্রুকের মতো অনবরত অনর্গল বকেই যেতে পারতাম। কিন্তু আপাতত শিকার ছেড়ে হাতিয়ার সম্বন্ধে আরও 2-4 কথা বলে এ পর্ব সমাধা করা ভালো। সব রকম শিকারে সব সময়ে কাজে আসে এমন একরকম বন্দুক পাওয়া সম্ভব নয়।
বহুকাল হলো আমি কালা বারুদের বন্দুকের সঙ্গে ফার ক্ষতি করেছি, সেই জন্যে আর তাদের দোষগুণ বিচার করব না। কর্ডাইট বা নির্ধূম বন্দুক তার স্থান অধিকার করে বসেছে, আর যে সহজে স্থানচ্যুত হবে তার সম্ভাবনা কম। এর প্রধান সুবিধা এই যে গুলির ফলাফল তুমি স্বচক্ষে দেখতে পাও। আর পায়ে হেঁটে শিকার করতে হলে এই আগ্নেয়াস্ত্রটি সবচেয়ে নিরাপদ। লতাগুল্ম সমাকীর্ণ পথে, কুয়াশায় সমাচ্ছন্ন দিনে, বারুদের ধোঁয়ায় চারিদিক আরও যদি অন্ধকার হয়ে আসে, তাহলে পদব্রজে মৃগয়া যথার্থই ব্যাসন হয়ে দাঁড়ায়। এই ধোঁয়ার প্রকাশে তোমার আশ্রয়স্থান আর গোপন থাকে না। বাঘ কিংবা চিতা, মহিষ অথবা ভল্লুক, তুমি তাদের ভালো করে দেখবার সুযোগ পাবার আগে তারাই তোমায় দেখে ফেলে। আঘাতের পরিণাম কি হলো তুমি জানতে পারো না। ধোঁয়ায় অন্ধকার জায়গা ছেড়ে তাই বেরিয়ে পড়া সমূহ বিপজ্জনক, বিশেষ যখন শিকার ও শিকারীর সংস্থান দূরে নয়, সন্নিকটে। অনেকে বলেন আমাদের দেশের আবহাওয়া কর্ডাইট বন্দুকের অনুকূল নয়। 3 বছরের টোটার উপর নির্ভর করা চলে না। গুলি ফসকানো সম্ভব, কিংবা অনেকক্ষণ অপেক্ষার পর আওয়াজ হতে পারে। সেটায় বিপদের আশঙ্কা আরও বেশি। আবহাওয়ার উপর দোষ না চাপিয়ে এ স্থলে শিকারীর ইচ্ছাকৃত অসাবধানতার উপর দোষ দেওয়াই অধিক সমীচীন। এ সম্বন্ধে আমার 20 বছরের অভিজ্ঞতার কথা তোমায় বলতে পারি। আমি যখন কার্তু জানাই, তখন যাদের কাছে কিনি তাদের বলে রাখি তারা টোটাগুলি এমন বাক্সে ভরে সাজিয়ে পাঠাবেন যে বাক্সে একেবারে বায়ু চলাচল রহিত। এসব আমি আবার ফ্লানেলের আস্তর দেওয়া চামড়া কিংবা ওক কাঠের পাত্রে ভরা আমার ওয়াটারপ্রুফ বন্দুকের আলমায়রায় রেখে দিই। হিংস্র জন্তু শিকারে বেরোবার অব্যবহিত পূর্বে একটা করে টাটকা পুলিন্দা খুলে নিই, আর শিকার হতে ফিরে যা পড়ে থাকে সেসব পরে হরিণ শিকার কিংবা আহত জন্তুর গায়ে দ্বিতীয়বার মারবার জন্যে ফ্লানেলের থলিতে স্বতন্ত্র করে তুলে রাখি। এসব কাজ চাকরের হাতে ফেলে না রেখে নিজে হাতে করা উচিত। অনেকে এ বিষয়ে চাকরের উপর নির্ভর করেন, আমি করি না। তা সে চাকর যতই বিশ্বাসী অথবা কার্যদক্ষ হোক না কেন। গুলি ফসকালে শুধু যে শিকার হাতছাড়া হয় তা নয়, আরও কিছু দেহছাড়া হতে পারে। আর গুলি যদি অনেকক্ষণ ধরে বন্দুক ছেড়ে না বেরোয়, তাহলে তো বিপদ সঙ্গীন। যেসব শিকারী হাওদায় বসে কিংবা মাচানে চড়ে শিকার করেন, তারা গুলি সম্বন্ধে তেমন সতর্ক কিংবা সাবধান হন না, কেননা তারা জানেন আশ্রয় অনেকটা নিরাপদ। তবে গুলি ফসকালে কিংবা যথাসময়ে আওয়াজ না হলে শরীর ও মন দুই উত্তক্ত হয়ে ওঠে। এটা শিকারীর পক্ষে বাঞ্ছনীয় অবস্থা নয়। আমার সৌভাগ্যের পরিচয়ে বন্ধুরা আশ্চর্য হন, কিন্তু এই সৌভাগ্য শুধু আমার সাবধানতার ফল। 15 বছরের পুরানো কার্তুজ শুধু যে দেখতেই নূতনের মতো দেখিয়েছে তাই নয়, কাজেও তাজার মতো কাজ দিয়েছে। তুমি যদি সেলোয়াস কিংবা স্যামুয়েল বেকার না হও, আর একটা সহজ সীমার মধ্যে আপন খেয়াল খেলাও, অপব্যয় না করো, তাহলে 50টি কার্তুজ খরচ করে সমস্ত শিকার চালিয়ে নিতে পারো। শুধু একটি নয়, সমস্ত বন্দুক ব্যবহার করলেও এর বেশি আবশ্যক হয় না। আমার মতে 465, 470 কি 425 দোনলাকে হারানো শক্ত ব্যাপার। 480 গ্রেন গুলি এর সঙ্গে ব্যবহার করতে পারো। চিনকারা কিংবা হিমালয় প্রদেশে হরিণ শিকারের জন্য 350 ম্যাগাজিন বন্দুক কাজে লাগানো চলে। যে বন্দুক এক গুলিতে শিকার ঘায়েল করে তার লড়াই ক্ষমতা কেটে নিতে পারে, সেই অস্ত্রই যথার্থ কাজের। চিক্কণ ছিদ্র অর্থাৎ স্মুথ বোর এবং ক্ষুদ্র ছিদ্র অর্থাৎ স্মল বোর বন্দুক সম্বন্ধে অনেকে অনেক কথা বলেন, বিশেষ হিংস্র জন্তু শিকার ব্যাপারে। এই শিকারে ব্যবহারের জন্য বহুবিধ অস্ত্র আবিষ্কার হয়েছে। অনেকে মনে করেন সেগুলি শ্রেষ্ঠতর, অর্থাৎ রাইফেলগুলির চেয়ে অধিকতর কাজের। সেকালে মসৃণ ছিদ্র বন্দুক এক্ষেত্রে ব্যবহার হতো, আর বারুদের জোরে কাছে কাজ দিত। বেশি দূরে শত্রু নিধন চলত না। এখন এসব বন্দুকের স্থান অধিকার করেছে গুলি আর ছররা ব্যবহারের বন্দুক। যদিও আমি হল্যান্ড অ্যান্ড হল্যান্ড কোম্পানির জন্যে ওকালতি করতে রাজি নই, তবু মুক্ত কণ্ঠে স্বীকার করতেই হবে যে তাদের প্যারাডক্স বন্দুক মৃগয়া ক্ষেত্রে অদ্বিতীয়। এর সমকক্ষ আর নাই। আমার সুপারিশিতে যেসব বন্ধু এই বন্দুক ব্যবহার করেছেন, তারা সকলেই আমাকে জানিয়েছেন যে 60 গজের মধ্যে বাঘ ভাল্লুক আর সাম্বর শিকার ব্যাপারে এই অস্ত্রই সর্বশ্রেষ্ঠ। চিতা শিকারের পক্ষে
টুয়েলভ বোর প্যারাডক্স একটু বেশি বড়, আর এর গুলি একটু বেশি ভারী, প্রায়ই শিকার ভেদ করে যায়। আমি একবার ৩০ গজ দূরে একটি চিত্রিণী বাঘিনীকে এই গুলিতে বুকে আঘাত করে শিকার করেছিলাম। মৃত্যুর পর দেখা গেল গুলি তার বক্ষ ভেদ করে ডান কাঁধে বাধা পেয়ে চামড়া বিচ্ছেদ করে একেবারে পেটের মধ্যে গিয়ে পৌঁছেছে। গুলির আকারের বিশেষ ব্যতিক্রম হয়নি। বন্য মহিষের ওপর এই অস্ত্রের আশ্চর্য পরাক্রমের কথা ইতিপূর্বেই বলেছি। তবে সে পরীক্ষা আর দুবার করবার ইচ্ছা নাই। আমি পায়ে হেঁটে শিকার করে থাকি। অনেক সময় এত কাছে হতে করি যে অনেকে সেটা নিরাপদ মনে করেন না, কিন্তু এসব সময়ে আমি রাইফেলের ওপর অধিকতর আস্থা স্থাপন করি। আর প্রায় আমার সব শিকারই 450 কিংবা 465 নম্বর টোটা দিয়ে করে থাকি। যেগুলির সম্মুখভাগ নরম সেগুলি কাছে কাজ দেয়। দূরে হলে ছুচলো ফাঁপাগুলি কিংবা ভেলোপেক্স ব্যবহার আবশ্যক। সাম্বর কিংবা ভালুক শিকারে একথা যতটা খাটে, বাঘ ও চিতা শিকারে ততটা নয়। জন্তুটির অস্থি সংস্থান সম্বন্ধে জ্ঞান বিশেষ প্রয়োজন। এই সঙ্গে অবিলম্বে মনস্থির করবার ক্ষমতা, অভিজ্ঞ দৃষ্টি সোনায় সোহাগা। কেননা তাহলে ঠিক কোন কোন লক্ষ্য করে গুলি চালালে কাজের হবে সেটা বোঝা সহজ, ক্ষমতা লাভও নিশ্চয়। আমি বাঘ কি চিতার মাথা লক্ষ্য করে গুলি প্রায়ই মারি নে, কেননা মস্তিষ্কে যেখানে আঘাত পেলে জন্তু নির্ঘাত মরে, সে পদার্থ এদের মাথার পশ্চাৎ ভাগে থাকে। তার আয়তন অতি অল্প। বাঘের মস্তিষ্ক কমলা লেবুর চেয়ে বড় নয়, চিতার কিন্তু তার চেয়েও ছোট। একবার একটি চিতা যখন নিচে হতে আক্রমণ করে ওপরে উঠে আসছিল, তখন তার নাকের ওপর গুলি করেছিলাম। তাতে সে নিরস্ত হয়নি। বন্দুকের বাঁ নলটি যখন কাঁধের ওপর খালাস করলাম, তখন সে মরে দুমড়ে পড়ে গেল। মাথার খুলি খুলে দেখা গেল, দেখতে পেলাম গুলি নিচের দিকে নেমে তার চোয়াল দুটো যেন কুড়োলের ঘায়ে সমান করে কেটে দিয়েছে। গুলি যে কত অদ্ভুতভাবে জন্তুর দেহের মধ্যে পথ করে চলে, সে এক আশ্চর্য ব্যাপার। অতি নরম মেদমজ্জাও এদের গতিপথে বাধা সৃজন করে। স্মুথ বোর বন্দুক বাঘ ভালুক শিকারে একেবারেই নিরাপদ নয়। এ স্মুথ বোর আধুনিক গুলি ছররার বন্দুক নয়। এ সস্তা বন্দুক নিয়ে চলাফেরা ও লক্ষ্য করা সহজ বলে অনেকে রাইফেলের চেয়ে এই জাতীয় বন্দুকের পক্ষপাতী। রাইফেলের জন্যে পাস পাওয়া এমনি কঠিন ব্যাপার যে অনেকে একমাত্র এই কারণেই যে বন্দুকের পাস সহজে পায় তাই কেনে। বিজ্ঞাপনের জোরে যেসব বন্দুক আপন মহিমা প্রচার করে, তার উপর নির্ভর করে বাঘ ভালুক শিকারের উপযোগী আগ্নেয়াস্ত্র কিনতে যাওয়া নিরাপদ নয়। সত্বরে কিংবা বিলম্বে সমূহ বিপদ ঘটবারই সম্ভাবনা। যে ব্যক্তি স্মুথ বোর আর রাইফেল দুই ব্যবহার করেছে, পরীক্ষার পর রাইফেলকে শ্রেষ্ঠ পদবি দেবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। বিশেষত হিংস্র জন্তু নিধন ব্যাপারে রাইফেল যেমন নিশ্চয় আঘাত করে, লক্ষ্যে যেমন অভ্রান্ত থাকে, আর এই অস্ত্র সহায়ে নিজেকে যেমন নিরাপদ বোধ হয়, তাহাতে দুই অস্ত্রের মধ্যে রাইফেলকেই মনোনীত করে নিতে দ্বিধামাত্র হবার কথা নয়। অন্যটির ওপর এমন নিশ্চয় নির্ভর চলে না। মৃগয়া ক্ষেত্রে বিপদ যদি বা নাই ঘটে, দুঃখ নিরাশা ঘটবার বিশেষ সম্ভাবনা। একটা দুনলা 465 কর্ডাট রাইফেলে কিংবা অন্য কোনো বন্দুকে যাতে একই ওজনের গুলি ছোড়া যায়, যাতে 480 গ্রেন দিয়ে সব রকম শিকার চলে, সেই রকম বন্দুকের সমকক্ষ আর কোনো বন্দুক নয়। এর সঙ্গে যদি 2 নলা 12 বোর রয়্যাল নাইট্রো প্যারাডক্স থাকে তাহলে ভালো। যদি বাইসনের শিকারের দুরাকাঙ্ক্ষা অন্তরে পোষণ করো, তাহলে এই সঙ্গে 577 দুনলা কর্ডাইট রাখলে সমস্ত বিপদ আর নিরাশার হাত এড়াতে পারবে। চিনকারা আর পার্বত্য প্রদেশে হরিণ শিকারের জন্য একটা 1 নলা ম্যাগাজিন রাইফেল না হলেই নয়। এর চেয়ে ছোট বন্দুক সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই বলেই তাদের ওপর আস্থারও অসদ্ভাব। আমি চিরকালই বিশ্বাস করে এসেছি, ধাতুর দৃঢ়তা আর ওজনের প্রাচুর্যই শেষ রক্ষা করে। অবশ্য এই সঙ্গে স্থির দৃষ্টি ও দৃঢ় মুষ্টি একান্ত প্রয়োজনীয়। সর্বদা অভ্যাস, নাড়াচাড়া ও ব্যবহার, এই হতে রাইফেল বন্দুকের নিপুণ প্রয়োগে দক্ষতা জন্মে। বনে জঙ্গলে যে জ্ঞান অর্জন করেছি, বিপদের মুখে স্বেচ্ছায় অগ্রসর হয়ে যে উপায়ে আত্মরক্ষা করতে শিখেছি, বিপদ এড়াবার পন্থা নির্ধারণ করবার সেই শ্রেষ্ঠ পথ, সেই বিষয়ে আর সন্দেহ মাত্র নাই। শিকারের রাইফেল কাঁধে ঝুলিয়ে নিয়ে যাবার কোনো আবশ্যকতা নেই। মাচানে চড়ে কি হাওদায় বসে শিকার করলে তার দরকার হয় না। আর পায়ে হেঁটে যদি শিকার করো,
তাহলে এভাবে বন্দুক বয়ে নিয়ে যাওয়ার বিপদ আছে। কাঁধে ঝোলে বলে গায়ে পড়ে বাধা দেয়। সেই জন্যে কাঁধে না ঝুলিয়ে হাতে করে বয়ে নিয়ে যাওয়াই ভালো। আমি আমার বন্দুকগুলি এমন করে গড়িয়ে নিয়েছি যাতে এসবের আবশ্যক হয় না। একটিমাত্র রাইফেলে এই রকম ঝুলিয়ে নিয়ে যাবার ছিদ্র ছিল। একবার ঘন বনের মধ্যে দিয়ে যেতে তার মধ্যে ছোট একটি ডাল ঢুকে এমন সংকট মুহূর্তে বাধা সৃজন করেছিল যে আমি তারপরে সে ছিদ্রের চিহ্ন মাত্র রাখি না, ঘষিয়ে একেবারে সমান করে নিয়েছিলাম। বানান করাটা যেমন লেখকের খেয়ালের উপর নির্ভর করে, বন্দুক নির্বাচনও তেমনি শিকারীর অভিরুচির উপর নির্ভর করে থাকে। কিন্তু সামো উলারের নাম বানান করতে হলে যেমন বড় হাতের ডাব্লিউ লেখা ভালো, তেমনি হাঁস ও স্নাইপ শিকারের সময় তাদের উপযোগী অস্ত্র ব্যবহার করাই উচিত। আধুনিক হাঁস শিকারের বন্দুক একটি বিশেষ আবশ্যকীয় অস্ত্র, আর আজকালকার দিনে বন্দুক নির্মাতারা এই অস্ত্রটি এমন নিপুণ নির্ভুল উপায়ে চমৎকার করে তৈয়ারি করেছেন যে 4 বোর বন্দুক ছুড়তে কাঁধে কিছু আঘাত লাগে না। এই বন্দুক আমি অধিক ব্যবহার করিনি, কেননা হত্যাকাণ্ডকে আমি শিকার মনে করি না। কিন্তু বড়গুলি ব্যবহার করলে 130 গজ দূরেও হাঁস এতে নির্ঘাত মারা যায়। এই বিষয়ে আমি হলফ করতে রাজি আছি। আমার দৈত্য বন্দুকটি এখন আলমাইরায় আরাম শয়নে বহুকাল ধরে সুখে কাল কাটাতে থাকবে। যতদিন না তুমি তার চেয়ে লম্বায় বেড়ে ওঠো, ততদিন তার ছুটি। এই বন্দুক ব্যবহার করতে গিয়ে আমাকে ধাক্কা খেতে হয় দেখে একজন মাঝি আমি যতবার বন্দুক ছুড়লাম ততবারই পিছন হতে আমায় সামলাতে চেষ্টা করায় গুলি লক্ষ্য ছেড়ে বহু দূরে গিয়ে পড়ে একেবারে সে দিনের শিকার পণ্ড করে দিয়েছিল। মাঝির এ অপ্রত্যাশিত প্রীতি ও অনাহূত সহকারিতার ফলে ব্যাপারটির পরিণাম ক্ষতিকর আর হাস্যজনক হয়েছিল। এই হতে মনে পড়ে গেল আর একবার একজন শিকারী বিশেষ একটা সংকট মুহূর্তে আমার হাত ধরে টেনে কার্য পণ্ড করে দিয়েছিল। এক জ্যোৎস্না রাতে আমি আর কেজিবি বাঘের প্রতীক্ষায় দুজনায় 2 মাচানে বসেছিলাম। বাঘকে প্রলোভন দেখাবার জন্যে যে টাট্টু বাঁধা হয়েছিল, একটা মস্ত ভালুক ঠিক তারই সম্মুখে এসে দাঁড়াল। ঋক্ষ মহারাজ অশ্বতরটির কানের কাছে 2-3 বার হুঙ্কার দিলেন। সে কিন্তু ছাদন দড়িয়ে বাঁধন দড়ির সীমানা ছেড়ে পলায়ন করল না, বরং তাকে ছেড়ে ঠিক আমার সম্মুখে এসে দাঁড়াল। শিকারী আমার ডাইনে হাঁটুর মধ্যে মাথা গুজে বসেছিল। যদিও আমি আগে হতেই তাকে নড়াচড়া করতে বারণ করে দিয়েছিলাম, তবুও হিংস্র জন্তু শিকারের ভীতিকর উত্তেজনার মুখে সে অকস্মাৎ আপনার অজ্ঞাতে আমার হাত ধরে টান দিলে। ফলে লক্ষ্য আমার ভ্রষ্ট হয়ে হাতের শিকার ফসকাল। গুলিটা উদ্ভ্রান্তের মতো উধাও হয়ে কোথায় উড়ে চলে গেল। শিকারিটির এই ক্ষিপ্ত ব্যবহারের পর হতে আমি এমন লোকের সান্নিধ্য একেবারে বর্জন করেছি। শিকারের তোড়জোড় সম্বন্ধে প্রত্যেকের আপ্রুচি খানা হিসাবে স্বাধীনতা থাকা ভালো। তোমার ভালো লাগাটা অন্যের ওপর জোর করে না চালানোই ভালো। পোশাক পরিচ্ছদের আকার যাই হোক না, তাতে কিছু আসে যায় না, কিন্তু রংটার উপর বিশেষ লক্ষ্য রাখা দরকার। সেই হিসাবে আরামের সঙ্গে অদৃশ্য থাকবার অধিক সুবিধা যাতে ঘটে, সেই সুবর্ণ সুযোগ কখনো ছাড়বে না। আমি নিজের জন্যে এক বিশেষ নমুনার কোট উদ্ভাবন করেছি। তাতে আরাম, শিকার, ভ্রমণ, ঘৌড়দৌড়, লম্ফ, খেলা সবই চলতে পারে। আর আমি গৌরব করে বলতে পারি, এই নমুনাকে কেউ হারাতে পারবে না। আমার বড় সংকোচ হতো যে পাছে আমাকে কেউ ব্রোঘাম, ওয়েলিংটন কিংবা স্পেন্সারের মতো উচ্চাভিমানী মনে করেন। তাই 2-1 ঘনিষ্ঠতম বন্ধু ছাড়া আর কারো কাছে এ রহস্য ভেদ করিনি। তারা কিন্তু বেইমানি করে চতুর দর্জির সহযোগে এ নমুনার কোটকে কুমুদনাথ কোট নামকরণ করে সর্বসাধারণে প্রচার করে দিয়েছেন। ব্রাহ্মণ হিসাবে দেব শর্মা লিখতে পারি, এতেই আমি পরম পরিতুষ্ট। অন্য অমরতার দাবি আমার মনের মধ্যে বসতি করে না। ডোডো পাখির মতো ব্রুহাম আজ অন্তর্ধান। ট্রেঞ্চ খুঁড়ে কবর দেবার সময় আসবার আগেই ওয়েলিংটনের গোর হয়ে গেছে। স্পেন্সার আর ফ্যাশন নেই। পার্থিব কীর্তির পরিণাম এইরূপই হয়ে থাকে। কীর্তিযশ সহজীবতী সম্বন্ধে বিশেষ সন্দেহ উপস্থিত হচ্ছে। যদিও পার্থিব সবই নশ্বর, তবুও সৈনিক পরিচ্ছদ ব্যবসায়ী কোনো বিশেষ বিপণীতে যদি যাও, তাহলে তারা তোমাকে এই দিব্য পরিচ্ছদ প্রস্তুত করে দেবে। আর মৃগয়া ক্ষেত্রে এটি যে তোমার বিশেষ কাজে আসবে সে আশ্বাস খুবই দিতে পারি। পারিপাট্যে পাশ্চাত্য প্রাচুর্য এবং সৌন্দর্যে প্রাচ্যনীতির অনুকরণ ও অনুসরণ করেছি।
আস্তিনে যতখানি পরিসর ইচ্ছা করো পাবে, আর কোমর বন্ধ যখন কষবে, তখন ক্ষীণ মধ্য কিংবা পৃথুকটি যাই হও না কেন, সব ধরে তোমায় বীর ছাড়া আর কিছু মনে হবার জয়ী থাকবে না। তবেই দেখেছ মানুষী বুদ্ধি, বহু কষ্টকাতর শিকারীর পক্ষে এমন দৈবীবর আর কি দিতে পারত। আজকাল যুদ্ধে সৈনিক খাদ্য নয়, ধোঁয়ার সাহায্যে লড়াই করে। ধূমপানই তার ধৈর্য ও সহিষ্ণুতার প্রধান হেতু ও উপায়। কথায় বলে প্রবৃত্তির বশ হওয়াই তাকে দমন করবার প্রধান সাধন। ভালো, একদিন কনকনে শীতের সকালে রেজেন্ট স্ট্রিটে খাতিন নদারদভাবে চলতে চলতে একটা মিউরিয়া কিনেছিলাম। বিক্রেতা স্বয়ং এই শৌখিন পদার্থটি মনোনীত করে দিয়েছিলেন। উদ্দেশ্য এই মনোহর পর্ণপুটের অন্তর্নিহিত গোপন মাধুর্য সম্ভোগ। চারিদিক নিবাত নিষ্কম্প, বাতাসের একটি শ্বাস পড়ছিল না। কাজেই এই সুগন্ধ তাম্রকূট পত্রের বহ্নি উদ্দীপ্ত ধূম্রের তিল পরিমাণও বায়ুতাড়িত ও অন্যত্র বাহিত হয়ে অপব্যয় হবার কোনো আশঙ্কাই ছিল না। আমি দোকানের বাহিরে এলাম। সে চুরুট সম্ভোগ অভিনব সুহরাজ্যের আবিষ্কার। তবে দুঃখ এই যে সমস্ত সুখের মতো ক্ষণিক ও ভঙ্গুর। দেশে ফিরে এসে আবিষ্কার করতে অধিক বিলম্ব হল না যে আমার দম রাখবার ক্ষমতা কমে গেছে, এবং সেই জন্যেই দু একটা গুলি অযথা রকম লক্ষ্য ছেড়ে অন্যত্র পলাতক হল। যদিও আমি চুরুট পাইপ ছাড়া সিগারেটের পায়ে আপনাকে কখনো বিকিয়ে দিইনি। স্বীকার করতে হলে স্নায়ুবল আর নিঃশ্বাসের বায়ুবল দুই রক্ষা করা দরকার। তাই প্রথমটা এই ধূমপান সুখ ও শখ ছেড়ে কিছু অসুবিধা বোধ হলেও অল্প দিনেই এ ত্যাগে অভ্যস্ত হলাম। মনের বল থাকলে কিছুই কষ্টসাধ্য নয়। মনের জোর থাকলে এ দুনিয়ায় কিছুতেই আসে যায় না। কাল ছাড়ব বলে রাখলে অবস্থা কি দাঁড়ায় জানো? একজন নাপিত তার দোকানের দুয়ারে বিজ্ঞাপন দিয়েছিল, আগামী কল্য বিনা পয়সায় কামানো হইবে। সে আগামী দিন কখনো আসেনি, এটা নিশ্চিত। সেই জন্যে বাছা, তোমার প্রতি আমার উপদেশ, ত্যাগ করার চেয়ে অভ্যাস না করাই ভালো। করা পানীয় তাদেরই ভালো যাদের পণ বাঁচা নয়, মরা। আর সুরা নামক তরল দ্রব্যটি পরিশেষে সর্পের মতোই দংশন করে। কথায় বলে দুধ দিয়ে সাপ পোষা, তার পরিণাম ভয়াবহ। আমি বলি প্রাণ বলি দিয়ে পান না করাই ভালো। অতএব সাবধান, এই বারাহি প্রবৃত্তি হতে তফাৎ থেকো। শিকার ব্যাপারে আমি এতদিন রেল ও বিভিন্ন বিভাগের কর্মচারীদের কাছ হতে সদা সর্বদাই যে সাহায্য ও ভদ্র ব্যবহার পেয়ে আসছি, তার জন্যে ধন্যবাদ জ্ঞাপন এখানে অপ্রাসঙ্গিক হবে না। একবার একজন উচ্চপদস্থ কর্মচারী, তিনি নিজে দক্ষ শিকারী, তবু আমি দূর বাংলাদেশ হতে শিকার করতে আসছি শুনে বন বিভাগের শ্রেষ্ঠ স্থানটি আমার জন্য স্বতন্ত্র করে রেখে দিলেন। তার এই সৌজন্য আমি কখনো ভুলতে পারব না। আর একবার স্বদেশ হতে দূরে একজন পুলিশ কর্মচারী প্রবাসে বাংলা মুলুক হতে শিকার করতে গেছি জেনে অনাহূত অনেক সাহায্যের প্রস্তাব করে পাঠিয়েছিলেন। সে কথাও আমার মনে গাঁথা আছে। আমার মনের অতলে যেমন চতুর ডুবুরি নামাও না কেন, বন বিভাগের কর্মচারীদের আতিথ্যের জন্যে আমার গভীর অশেষ কৃতজ্ঞতার মাপযোগ সে কখনোই করতে পারবে না। আমার এই কৃতজ্ঞতা একেবারে অফুরন্ত, খুলে দেখানো যায় না বলে বোঝানো অসম্ভব। মধ্যপ্রদেশের একজন সামন্ত রাজা তার অপূর্ব সুন্দর বনস্থলিতে আমাকে স্বেচ্ছা বিচরণের অধিকার দিয়ে যে বদান্যতার পরিচয় দিয়েছেন তাও চিরস্মরণীয়। আসামের অপর একজন সামন্ত নৃপতির সহৃদয় আতিথ্যের গুণে আমি শিকারের বহুতর গৌরব নিদর্শনে আমার গৃহখানি সাজাতে পেরেছি। এই সুযোগ না পেলে তা আমার ভাগ্যে ঘটত না। তিনি নিজে অতি নিপুণ শিকারী, তাই আমার মনের আকাঙ্ক্ষার সঙ্গে তার সহানুভূতি এমন সহজ ও সুন্দর রূপে আত্মপ্রকাশ করেছিল। ৩০শে জুন ১৯১৮ খ্রিস্টাব্দ। আদরের ছেলে মেয়ে, প্রায় ১ বৎসর হয়ে গেল এই চিঠিগুলি আমি লিখতে আরম্ভ করেছিলাম। করুণা এখন ডাগর হয়ে উঠেছে। জুলুমবাজ কালীপ্রসাদও জানান দিতে শুরু করেছে যে সেও একটা মানুষ, তাকে আর পিছে ফেলে রাখা চলবে না। সে এখন বাঘ ও চিতা, কৃষ্ণসার ও সাম্বর, বাইসন ও মহিষের তফাৎ বেশ বুঝতে পারে। তাই বাকি কথাগুলি চারজনেরই উদ্দেশ্যে বলে এখনকার মতো চিঠি লেখা বন্ধ করব। মুহূর্তের জন্য যদি একটিবার অমর কবি কালিদাসের
বনস্থলী বর্ণনার মধ্যে ফিরে যাবার অবসর হয়, এমন প্রতি ছত্রে তার আশ্চর্য লক্ষ্য করবার ক্ষমতা ও লিপি কৌশল দেখে মুগ্ধ ও বিস্মিত না হয়ে পারা যায় না। কিবা চারুগ্রীবা ভঙ্গে ফিরে ফিরে চায়, একদৃষ্টে মুহুর্মুহু রট্টির বাগে, সরপাত ভরে মৃগ আকুঞ্চিত কায়, পশ্চাতের দেহ যেন পাশে পূর্ব ভাগে, শ্রমে আধো খোলা মুখ ঝরি তাহা হতে, অর্ধেক চর্বিত তৃণ পরে পথে পথে, কি দীর্ঘ দিতেছে লম্ফ মনে হয় তাই, বোমমার্গে গতি তার অল্পই ধরায়। মৃগয়ার প্রশংসা করে দুষ্মন্ত সেনাপতিও যে বলেছিলেন, মৃগয়ায় মেদহীন কৃশোদয় কার্যক্ষম দেহ, মৃগয়ায় জানা যায় পশুদের ভয় ক্রোধ স্নেহ, ধন্য সেই ধনুর্ধারী চল লক্ষ্যে সিদ্ধ হস্ত যার, কে বলে মৃগয়া দুষ্য এ বিনোদ কোথা পাবে আর। এটা খুব ঠিক কথা। সূর্যের তেজ দৃষ্টিপাতে আজ আমার দেহ পাটল বর্ণ, বনের ছায়ার মনের অন্তঃপুর প্রীতি সিঞ্চিত। প্রতিদিন প্রাতে অভিনব আশার উৎসাহে অভিনন্দিত আমার দিনগুলি হতে অরণ্যবাসের অবসানে যে আনন্দের অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে এসেছিলাম, আজ তাই তোমাদের সম্মুখে ধরে দিলাম। যথার্থ মৃগয়াপ্রিয় ব্যক্তি নিশ্চয়ই বলবেন, বনে বনে বরাহ ভল্লুকের অনুসরণ করে ফিরবার যে আনন্দ, তার জীব হিংসার তীব্র আগ্রহ নয়, জীবধাত্রী ধরিত্রীর সহিত ঘনিষ্ঠ পরিচয়ের মৃদু সুখস্মৃতি, জীবনে যৌবনের উজ্জ্বল রসধারা। শোন ব্রাউনিং কি বলেছেন, ওহ, আওয়ার ম্যানহুডস প্রাইম ভিগর, নট এ মাসেল স্টপড ইন ইটস প্লেয়িং, নট সিনিউ আনব্রেসড, ওহ, the wild joy of living, the leaping from rock to rock, the strong rending of boughs from the fire tree, the cool silver shock of the plunge in a pool's living water, the hunt of the bear, and the sultriness showing the lion is couched in its lair. আবার শোনো, ওয়াল্ট হুইটম্যান কি বলেন, এই তো জীবন, সম্পূর্ণ জীবন। বাজ খেলায় যে নৌকা যেতে, তাতে দাঁড় টানা যেমন জীবন, যেটা পিছে পড়ে থাকে তাতে দাঁড় পাওয়াও তেমনি জীবন। জীবনের অর্থই হচ্ছে উৎসাহ, প্রাবল্য ও ঐকান্তিক একাগ্রতা। এই খেলায় হার নেই, সবই জিত। তারুণ্যের খেলার বর্বরতায় বাধা পেলেই ভয়ানক হয়ে ওঠে, নয়তো এই খেলায় লাভের পালাই বেশি। আয়ু বাড়ে, স্নায়ু বাঁচে, বাড়ে বুদ্ধি মন। রবার্ট লুইস স্টিভেনসনের এই কয়ছত্র মনের পাতায় ভালো করে লিখে রেখো। সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে নিয়ত পরিচয়ের মতো আর কিছুতে আমাদের বুদ্ধি সংস্কৃত মার্জিত ও সর্বাঙ্গ সুন্দর করতে পারে না। সূর্যের উদয়াস্ত দৃশ্যের অপূর্ব সৌন্দর্যের মতো এমন নিপুণ শিক্ষক আর খুঁজে পাওয়া কঠিন। প্রকৃতি দেবীর যেমন মাধুর্যে তুমি মুগ্ধ হও, মনের উপর তার প্রভাব অপরিসীম, প্রত্যক্ষ না হলেও অব্যর্থ। তবে আজ এই ধনুমোর লোভুক বিশ্রাম, শিথিল হোক ছিলা তুনো সাইবান, সেই সঙ্গে আমিও কিছুকাল বিশ্রাম করি, কি বলো? হিতি আশীর্বাদক শ্রী কুমুদনাথ দেব শর্মা।